তাজা। আপনার নেতারা বলে দিচ্ছে আঙুল দেখাবে না, আঙুল ভেঙে দেব। কেউ বলছে সুরসুরি হয়েছে তাই স্প্যানিশ গিটার নিয়ে প্রতিবাদ করতে এসে, কেউ বলছে রাত্রিবেলা বরের দ্বারা অত্যাচারিত হলে আমাকে ফোন করবেন না, কেউ বলছে মহিলারা জিন্স প্যান্ট পরে ছোট চুল কেটে তারা প্রতিবাদ করছে। আমরা তো শুনতাম আপনারা নাকি প্রগতিশীল, বিজেপি নাকি সাম্প্রদায়িক পিছিয়ে পড়া দল। আজকে মহিলারা কি পড়বে আপনি ঠিক করে দেবেন, আপনারা ঠিক করে দেবেন। বাংলার মহিলারা সোচ্চার হয়ে বলবে আমি আমার চয়েসে পড়বো, আমি আমার চয়েস মতো থাকবো, তৃণমূলের নেতাদের কথার মতো আমরা থাকতে পারবো না। আপনারা ঠিক করতে পারেন না যে বাংলার মহিলারা জিন্স পরবে না তারা শাড়ি পরবে না তারা চুড়িদার পরবে। তারা নিজের পছন্দ মতো পরবে, তারা নিজের মতো থাকবে। বাংলার মানুষের ধৈর্যকে পরীক্ষা করবেন না। যদি বারবার পরীক্ষা করেন দেখবেন মানুষের ধৈর্যের বাঁধ একদিন ভেঙে গেছে। সেদিন হয়তো নবান্নের জায়গায় যে নেতারা বলছেন যে আপনাদের আঙুল ভেঙে দেওয়া হবে, সেই নেতার বাড়িতে গিয়ে জনগণ তার আঙুল ভেঙে দেবে, তার বাড়ি ভেঙে দেবে। সেই দিন আগামী দিনে আসে। মানুষের গণতান্ত্রিক আস্থাকে এখানে বাংলাদেশের মতো হয় না, হবেও না। কারণ আমাদের গণতান্ত্রিক মূল্যবোধ অনেক বেশি, আমাদের ডেমোক্রেসি অনেক স্ট্রং। সেজন্য আমাদের এত বড় দেশে এত শক্তিশালী সেনাবাহিনী থাকলে পরেও কোনো ভারতবর্ষে সেনা শাসন হয়নি, হবেও না। কারণ ভারতীয়দের ডিএনএতে গণতন্ত্র আছে। যখন পৃথিবীতে মানুষ জ্ঞানের আলো দেখেনি, জামা কাপড় কিভাবে পরতে হয় জানতো না, সেই সময় ভারতবাসী এই ভারতবর্ষে বসে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল, সভ্যতা প্রতিষ্ঠা করেছিল। আমরা সেই ভারতবর্ষের উত্তরাধিকারী। পৃথিবীর ওল্ডেস্ট অ্যান্ড দ্য লার্জেস্ট ডেমোক্রেসি উই আর, and we are proud of that. আমরা পৃথিবীর সবথেকে প্রাচীনতম গণতন্ত্র এবং সর্ববৃহৎ গণতন্ত্র, এবং তা নিয়ে আমরা গর্ববোধ করে থাকি। মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা কি জানতে পারলাম সেই স্টিং অপারেশনে? সেই বৈঠক হলো, সেই বৈঠকে একজন নাকি কালো কোটওয়ালা উকিলও ডেকে এসেছিলেন। কে সেই উকিল ছিলেন? কি তার রোল ছিল? নাকি অ্যাডভোকেট সাহেবের বুদ্ধি নিয়ে তথ্য প্রমাণ কিভাবে লোপাট করতে হয় সেই চেষ্টা চালাচ্ছিলেন আপনারা সেদিন? কেন কেন একের পর এক দুর্নীতি এই স্বাস্থ্য ভবনে দানা বেঁধেছে। স্বাস্থ্য দপ্তরের কাজ হচ্ছে ট্রিটমেন্ট করা, বাংলার মানুষের চিকিৎসার ব্যবস্থা করা। আর আজকে স্বাস্থ্য ভবন সম্পর্কে যে সমস্ত তথ্য পাওয়া যাচ্ছে, আমাদের হেলথ মিনিস্ট্রি সম্পর্কে যে সমস্ত তথ্য পাওয়া যাচ্ছে, তা আজকে পরিষ্কার হয়ে গেছে যে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের স্বাস্থ্য আগে ঠিক করতে হবে, এবং সেটা বাংলার জনগণকে ঠিক করতে হবে, বিজেপিকে ঠিক করতে হবে। আমরা সকলে মিলে ঠিক করব। আমাদের স্বাস্থ্য দপ্তরের স্বাস্থ্য খারাপ, একের পর এক দুর্নীতি বেরোচ্ছে। আগের দিন আমি বলেছি ডক্টর এসপিডি চক্র স্বাস্থ্য ভবনে ঘিরে চলে। কি ধরনের চক্র চলে আপনাদের আমি একটা উদাহরণ দেখাচ্ছি। ডিএমই একটি গুরুত্বপূর্ণ পদ, কাগজগুলো দিন। ডিএমই একটি গুরুত্বপূর্ণ পদ, সবাই জানেন, ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন। তার কাজ কি? মেডিকেল এডুকেশনের সমস্ত কিছু ঠিক করা। 27/9/2023 রাজ্য সরকারের এমও, রাজ্য সরকার নোটিফিকেশন সার্কুলার বার করলেন, ডিএমই নিয়োগ হবে। সমস্ত প্রক্রিয়া হলো, অ্যাডভার্টাইজমেন্ট হলো, সমস্ত কিছু হলো, আমি ডিটেলসে যাচ্ছি না। কিন্তু হঠাৎ দেখলাম 27/9/23 পর 20/2/2024 আবার অ্যাডভার্টাইজমেন্ট বেরোলো। একই পদের জন্য দুবার অ্যাডভার্টাইজমেন্ট। কেন? প্রথমবার অ্যাডভার্টাইজমেন্টে ওই যে বললাম ডক্টর এসপি দাস, যার কথা বলেছিলাম, হয়তো ভুলে গেছেন, আবার মনে করি দিই, তিনি মুখ্যমন্ত্রীর অত্যন্ত কাছের, মুখ্যমন্ত্রীর পার্সোনাল ফিজিশিয়ান। তার মেয়ের জন্য, একমাত্র মেয়ের জন্য গোটা পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা ক্যাবিনেট মিটিং করলেন, করে একটি পোস্ট ক্রিয়েট করলেন, একটি পোস্ট তৈরি করলেন,
সেটা হচ্ছে পিজি হসপিটাল বা এসএসকেএম হসপিটাল। সেই হসপিটালে একটি পদ তৈরি করে তার মেয়েকে চাকরি দেওয়া হলো। কিছুদিন পর তার মেয়ে প্রফেসরে উত্তীর্ণ হবে। তার মেয়ে কিন্তু ডাক্তার নয়, আগেই বলে রাখি, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ডাক্তার নয়। সাইকোলজিস্ট হলে ডাক্তার হতে পারে, কিন্তু ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ডাক্তার হয় না। দুবার নোটিফিকেশন বেরিয়ে গেল। কারণ কি, ডিএমইর মতো পদে ওই ডক্টর এসপি দাস তার কাছের লোককে সেখানে বসাতে হবে। আমরা খবর পেয়েছিলাম ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের যিনি মাথা, তার নাম লিস্টে ছিল, 3 জনের লিস্টও তৈরি হয়েছিল। সাগর দত্ত মেডিকেল কলেজের যিনি মাথায় ছিলেন তার লিস্টও তৈরি, তার নামও লিস্টে ছিল। এদের মধ্যে থেকে কারো একজনের ডিএমই হওয়া উচিত ছিল, কিন্তু ডিএমই হলেন না, এসপি দাসের কাছের লোক নয়। এসপি দাসের কাছের লোক না হলে আপনি কোনো কিছুই পদ পাবেন না, স্বাস্থ্য ভবনে আপনি চালাতে পারবেন না। কারণ এই এসপি দাস এবং তার নেক্সাস, 4-5 জনের নেক্সাস গোটা স্বাস্থ্য ভবনটা চালায়। আপনি ভাববেন আমার কি, আমার বাড়িতে তো লক্ষ্মীর ভান্ডার ঢুকে যাচ্ছে, আমি মাসের শেষে 1000 টাকা 1200 টাকা পাচ্ছি, ফ্রিতে রেশনের ব্যবস্থা করে দিয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনায় নরেন্দ্র মোদী বাড়িটা পাঠালে পরে আমার নামটা তৃণমূলের নেতারা ঢুকিয়ে দেবে। কিন্তু তারপর হঠাৎ আপনি একদিন অসুস্থ হলেন, হয়তো দুর্ভাগ্যক্রমে আরজি করেই হয়তো ভর্তি হলেন। আর মনে রাখবেন, আরজি করে যেটা হচ্ছে অন্য মেডিকেল কলেজে হচ্ছে না এরকম কিন্তু নয়। কোন সরকারি মেডিকেল কলেজ বা হসপিটালে ভর্তি হলেন, আপনাকে একটা ইঞ্জেকশন দেওয়া হলো, অর্ডিনারি ইঞ্জেকশন, সুস্থ হয়ে বাড়ি ফিরে এলেন। তারপর হঠাৎ দেখা গেল আপনি কোনো দুরাগ্রস্ত রোগে আক্রান্ত, হয়তো এইডস বা অন্য কোনো ইনফেকশাস ডিজিজ। বুঝে পাচ্ছেন না কিভাবে আমার হলো, আমার তো ওই ধরনের হওয়ার কথা না। ভালো করে তদন্ত করলে তখন জানতে পারবেন যে এই যে ডক্টর এসপিডি নেক্সাস চলছিল আরজিকর সহ সমস্ত স্বাস্থ্য ভবনে, তারা ছোট্ট একটি উপকার করেছে। আপনার কি উপকার করেছে? ব্যবহৃত মেডিকেল যে সমস্ত যন্ত্রপাতি, সিরিঞ্জ থেকে শুরু করে ফরসেপ থেকে শুরু করে যা মেডিকেলি ভাষায় বা মেডিকেল ল্যাঙ্গুয়েজে মেডিকেল ওয়েস্ট বলা হয়, সেই মেডিকেল ওয়েস্টকে নষ্ট করে দেওয়ার কথা। স্পেশাল ডাম্পিং গ্রাউন্ড হয় তার জন্য, তার ডিসপোজের স্পেশাল প্রোটোকল আছে। সেটাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে ঘুরপথে ওটাকেই ধুয়ে পরিষ্কার করে আবার নতুন করে প্যাকেট করে সরকারি হসপিটালে চলে এসেছিল। আর দুর্ভাগ্যক্রমে ওই ইঞ্জেকশনের সিরিজটা আপনার ভাগ্যেই পড়েছিল এবং সেটা দিয়ে আপনাকে ইঞ্জেকশন দেওয়া হয়েছে, যেটা হয়তো কোনো ইনফেকশাস রোগীর ক্ষেত্রে আগেও ব্যবহার হয়েছিল। এই ছোট্ট উপকার তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের স্বাস্থ্য ভবন এবং স্বাস্থ্য দপ্তর আপনাদের জন্য করলেন। খুব তাড়াতাড়ি আপনি টাটা বাই বাই, আপনার লক্ষ্মীর ভান্ডার, প্রধানমন্ত্রীর আবাস যোজনা সমস্ত কিছু ফেলে রেখে উপরে যাত্রা করলেন। যদি মনে করেন যে এই সরকার চান যে তাড়াতাড়ি আপনাদের উপরের যাত্রা করাবেন, তাহলে অবশ্যই এই সরকারের পাশে থাকুন। আর যদি মনে করেন যে না, অন্যায় হয়েছে, এটা করা ঠিক হয়নি, তাহলে আঙুল তুলে প্রশ্ন করুন, রাজা তোর কাপড় কোথায়? রাজা তুই সিংহাসন ছাড়, জনতা জেগে গেছে, সময় এসে গেছে সিংহাসন ছাড়ার। প্রতিবাদ করুন। বিজেপি হতে হবে না, বিজেপির ঝান্ডা নিয়ে প্রতিবাদ করতে হবে না, নিজের মতো করে প্রতিবাদ করুন, নিজের মতো করে আন্দোলন করুন। কালকে জন্মাষ্টমী আছে, একটি সংস্থা থেকে আমার কাছে জানিয়েছে তারা যে দাদা একটি কাজ করুন। বলে কি? কালকে জন্মাষ্টমীর দিন, কালকে যে নির্যাতিতা এইভাবে অত্যাচারিত হয়েছে তার স্মৃতিতে সন্ধ্যেবেলায় একটা প্রদীপ বা মোমবাতি জ্বালান। আমি ঠিক করেছি তারা বিজেপির কেউ না, অন্য সংগঠনের, সামাজিক সংগঠন, অন্য কোনো সংগঠন করে, তারা রাজনীতি করে না। আমি ঠিক করেছি কালকে সন্ধ্যেবেলায় যেখানেই থাকবো সেখানে একটা প্রদীপ বা মোমবাতি এই নির্যাতিতার স্মরণে আমি জ্বালাবো, জ্বালিয়ে তার প্রতিবাদ জানাবো। আমি আপনাদের কাছে আবেদন করব যে আপনারাও জ্বালান, প্রতিবাদ জানান। প্রতিবাদটা খুব জরুরি। আজকে ভাবছেন আমার সাথে হয়নি, আমার মেয়ের সাথে হয়নি, আমাকে রক্ষা করবে। মনে রাখবেন হাতটা কিন্তু ধীরে ধীরে প্রসারিত হচ্ছে। আর মনে রাখবেন শহরে যখন আগুন লাগে তার থেকে দেবালয়ও রক্ষা পায় না। তো এই আগুন যখন লাগবে তখন আপনার বাড়িটাও রক্ষা পাবে না, আপনার বাড়ির মেয়েটাও রক্ষা পাবে না। তাই এই বিরুদ্ধে প্রতিবাদটা অত্যন্ত জরুরি।
আজকে শুনলাম যে ডক্টর ঘোষ তার বাড়িতে নাকি সিবিআই গেছিল, আজ না গতকাল গেছিল, আজকেই গেছিল। তিনি 1 ঘন্টা ধরে দরজা খোলেননি। সিবিআই আর সিআইএসএফ কে দেখে 1 ঘন্টা দরজা বন্ধ করে রেখেছিলেন। কাকে ফোন করেছিলেন, কার সাথে যোগাযোগ করেছিলেন এই 1 ঘন্টায়? তার ফোন তদন্তের আওতায় আনা উচিত। আর সিবিআই সিআইএসএফ কে বলবো, আসলে আমাদের সরকার গণতান্ত্রিক সরকার, তো গণতান্ত্রিক চিন্তা ভাবনায় বিশ্বাস করে কেন্দ্র সরকার। এরকমই একটা ঘটনা ঘটেছিল আমাদের সজল ঘোষের সাথে। তখন তিনি আমাদের পার্টিতে আসেননি সম্ভবত, পুলিশ গেছিল তাকে ধরতে। তখন এসেছিল আমাদের পার্টিতে, হ্যাঁ এসেছিল। তখন সবে আমাদের পার্টিতে জয়েন করেছেন সজল ঘোষ, তৃণমূল কংগ্রেসের প্রখ্যাত নেতা প্রদীপ ঘোষের ছেলে, যিনি কতদিন আগে স্বর্গত হয়েছেন। তাকে পুলিশ ধরতে গেছিল। সজল ঘোষ কোনো দাগি আসামি না, জাল টাকা ছাপে না, আফিং পাচার করে না, দেশদ্রোহিতার কেস নেই তার বিরুদ্ধে। পুলিশ তার দরজা ভেঙে ঢুকেছিল। আমি কেন্দ্রীয় বাহিনীকে অনুরোধ করব, ডাক্তার ঘোষের মতো যারা সন্দিগ্ধ অপরাধী তাদের বাড়ি গেলে 1 ঘন্টা করে অপেক্ষা করবেন না, 5 মিনিট অপেক্ষা করবেন, দরজা ভেঙে ভিতরে ঢুকুন, কান ধরে তুলে আনুন। আজকে আমার মনে হয় এই তদন্তকে সামনের দিকে নিয়ে যাওয়ার দরকার আছে। আমি বরাবর মিডিয়াকে বলে এসেছি, অদ্ভুত ব্যাপার দেখুন, একই সিবিআই, কিন্তু যখনই সিবিআই এর তদন্ত সরাসরি হাইকোর্ট দিচ্ছে সিবিআই এর হাতে, তার ফলাফল আলাদা। আর যখনই সেই সিবিআই এর কাছে তদন্ত পুলিশের কাছ থেকে ট্রান্সফার হচ্ছে, তখন তার তদন্তের ফলাফল আলাদা। এবারও দেখুন, 5 দিন ধরে পুলিশ তার নিজের কর্মকাণ্ড চালালো। আমাদের সিবিআই এর অ্যাডভোকেট তুষার মেহতা, সলিসিটর জেনারেল অফ ইন্ডিয়া, তিনি সুপ্রিম কোর্টে জানালেন কপিল সিব্বলের সামনে, মহান কপিল সিব্বলের সামনে, যে 5 দিন পরে আমরা সমস্ত তথ্য পেয়েছি, প্রমাণ পেয়েছি। আমরা জানি না তার আগে কি হয়েছে, তথ্য প্রমাণ কোথায় লোপাট করা হয়েছে, আমাদের কাছে কোনো খবর নেই। ঠিক এরকম সারদা কাণ্ডে হয়েছিল। সাংবাদিক বন্ধুরা লিখতেন, আমি পেপারে পড়তাম, লাল ডায়েরি, লাল ডায়েরি, লাল ডায়েরি। খুব আশা ছিল লাল ডায়েরি একবার চোখে দেখব, কি আছে তাতে। সিবিআই এর কাছে কেস গেল, লাল ডায়েরি আর খুঁজে পাওয়া গেল না। কুচুটেরা বলে ওটা নাকি রাজীব কুমারের কাছে আছে। যাই হোক, রাজীব কুমারের কাছ থেকে একদিন না একদিন হয়তো বেরোবে, আমরা জানব। এক্ষেত্রেও আমরা দেখলাম যে তদন্ত পুলিশের কাছ থেকে সিবিআই এর কাছে যাচ্ছে, তথ্য প্রমাণ থাকছে না। ঠিক এরকমই একটা নারকীয় ঘটনা ঘটেছিল কয়েক বছর আগে, মনে আছে কিনা, কামদুনি রেপ কেস। যারা ভুলে গেছেন মনে করিয়ে দিই, একজন কলেজ পাঠরতা ছাত্রী কলেজ থেকে বাড়ি ফেরার পথে তাকে রেপ করে 2 পা ধরে চিরে ফেলা হয়েছিল। জরাসন্ধকে যেরকম আমরা মহাভারতে দেখেছি, ভীম তাকে 2 পা চিরে বধ করেছিল, সেইভাবে রেপ করার পর চিরে ফেলা হয়েছিল। তদন্ত ভার কার কাছে ছিল? ভালো করে মন দিয়ে শুনুন, আইজি সিআইডির হাতে ছিল, রাজ্য সরকারের সিআইডির কাছে ছিল। কি হলো? তদন্ত হলো, অপরাধীরা গ্রেপ্তার হলো, নিচু আদালত, নিম্ন আদালত যাকে বলে, সে নিম্ন আদালত সাজা ঘোষণা করলো। 3 জনের ফাঁসি, যাবজ্জীবন, এরকম বিভিন্ন কঠোর সাজা ঘোষণা হলো। তারা উচ্চ আদালতে এলেন, ওমা ছাড়া পেয়ে গেলেন। আমরা খোঁজাখুঁজি শুরু করলাম, কি ব্যাপার? সিআইডি তদন্ত করছিল। সিআইডি তদন্তের দায়িত্ব কে ছিলেন? একটা খুব পরিচিত নাম চলে এলো। এখনো আপনারা গুগলে সার্চ করে দেখতে পারেন, কামদুনি ঘটনার সময় কে সিআইডির আইজি ছিলেন। দেখি বিনীত গোয়েল। এখন নির্যাতিতা তদন্ত হচ্ছে, আরজিকর কাণ্ডের তদন্ত হচ্ছে, দেখি নাম কি? বিনীত গোয়েল। কি মনে হয় কোইন্সিডেন্ট? কোইন্সিডেন্টের ফলে হচ্ছে? কোইন্সিডেন্টের ফলে হচ্ছে না। বিনীত গোয়েল এক্সপার্টাইজ পেয়েছেন। যেমন ডাক্তারবাবুরা এমবিবিএস করার পরে এমডি করেন, আমাদের ইন্দ্রনীল খান আছেন, উনি করেছেন, ক্যান্সার সার্জন হয়েছেন। কেউ হয়তো চেস্টে করে, যেরকম নির্যাতিতা করছিলেন, চেস্ট স্পেশালিস্ট। কেউ হয়তো চোখে করে, চোখের ডাক্তার হয়, অপথ্যালমোলজিস্ট। সেরকম পশ্চিমবঙ্গ পুলিশের বেশ কিছু অফিসার আছে, এবং পুলিশের বাইরেও অফিসার আছে, তারা
স্পেশালিস্ট হয়েছেন কিসে, কিভাবে প্রমাণ লোপাট করতে হয় তার স্পেশালাইজেশন করেছে রাজীব কুমার, বিনীত গোয়েল, এরকম প্রচুর নাম। তাই প্রশ্ন আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী সেদিনও যে প্রশ্ন করেছিলাম তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, এখনো পর্যন্ত তার উত্তর আমরা পাইনি। এখন তো স্ট্রিং অপারেশন হওয়ার পর আরো কঠিন কঠিন প্রশ্ন আসছে মাননীয় মুখ্যমন্ত্রী। সোজা 5 নম্বরের কোশ্চেন ছিল, 1 নম্বরের কোশ্চেন ছিল, তার উত্তর দিতে পারেননি। এবার তো আরো জটিল ক্রিটিক্যাল থিঙ্কিং কোশ্চেন বলে শিক্ষায়, সেই ধরনের প্রশ্ন। মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা সেই প্রশ্নগুলো রাখতে চাই আপনার সামনে যে আপনি হেলথ মিনিস্টার, আমাদের স্বাস্থ্যমন্ত্রী, আপনি বলুন কেন নির্যাতিতার পরিবারকে আপনার ডেপুটি সুপার এবং অন্যান্যরা যারা আছেন তারা ফোন করে বলেছিলেন আপনার মেয়ে আত্মহত্যা করেছে, তাও 3 বার বয়ান চেঞ্জ করেছিলেন। নির্যাতিতার মা বাবা মিডিয়ার সামনে বলেছেন, প্রথমে ওনাদেরকে বলা হয়েছে আপনার মেয়ের শরীর খারাপ, তাড়াতাড়ি আসুন। তারপরে বলা হয়েছে আপনার মেয়ে সেন্সলেস হয়ে গেছে, তাকে হসপিটালে ভর্তি করা হচ্ছে, তাড়াতাড়ি আসুন। তারপরে ফোন করে আরেকজন বলেছে যে আপনার মেয়ে আত্মহত্যা করেছে, তাড়াতাড়ি আসুন। আর আজকে স্ট্রিং অপারেশন হওয়ার পর সেই ডাক্তারের বক্তব্য আমরা যখন গোপন ক্যামেরায় দেখতে পাচ্ছি, তাতে পরিষ্কার হয়ে যাচ্ছে ঘটনা ঘটার পর ওই ঘটনাস্থলে অনেকে গেছে, এমনকি পুলিশকেও প্রথমে জানানো হয়নি। জানলেও পুলিশ কিছু করতে আমার তো মনে হয় না। তারা আরজি করে বসে ডাক্তার ঘোষের সঙ্গী সাথীরা, যাদের বাড়িতে কয়েকজনের বাড়িতে আজকে সিবিআই ঢুকেছে, তারা বসে পরামর্শ করলেন। সঙ্গে একজন অ্যাডভোকেট, যিনি শুনেছি রোগী কল্যাণ সমিতিতে নাকি আছেন, আপনারা নামটাম বলতে পারবেন, আমি চিনি না অত ভালো। তারা বসে মিটিং করলেন এবং সেই মিটিংয়ে কে বলছে, যিনি পোস্টমর্টম করেছেন, যিনি আরজি করের ডাক্তার, সেই মহিলা, তিনি বলছেন সেই মিটিংয়ে ঠিক হলো এই ঘটনাকে সুসাইড বলে দেখানো হবে। আমরা প্রশ্ন করতে চাই তদন্তকারী সংস্থা সহ পশ্চিমবঙ্গ পুলিশ এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সর্বোপরি, কারণ তিনি আমাদের হেলথ মিনিস্টার, এই বৈঠকের পারমিশন কে দিয়েছিল? কারণ আরজি কর আলটিমেটলি আপনার হেলথ মিনিস্ট্রির আন্ডারে। এই বৈঠকের কথা আপনি জানতেন কিনা? এই বৈঠকের সিদ্ধান্ত আপনার দ্বারা প্রভাবিত করি না, আর এটা একমাত্র তবেই জানা সম্ভব যখন মুখ্যমন্ত্রী এবং তার আশেপাশের লোকের ফোন নিয়ে তদন্ত হবে। মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করতে হবে। মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করে প্রয়োজনে হয়তো আমরা সেটাও দেখতে পাবো, আমি জানি না কবে দেখতে পাবো, কিন্তু হয়তো আমাদের মুখ্যমন্ত্রী রেকর্ড করবেন যে ভারতবর্ষের একমাত্র মুখ্যমন্ত্রী যিনি পদে থাকা অবস্থায় তার হয়তো পলিগ্রাফিক টেস্ট হবে, তার হয়তো নার্কো অ্যানালাইসিস হবে। সেই দিনের দিকে বাংলার মানুষ যাচ্ছে, সেই লজ্জা আমরা পাবো। আরো অনেক লজ্জা তো আমরা দেখেছি, যে লজ্জা আমরা দেখেছি একজন চোর অফিসারকে বাঁচানোর জন্য মাননীয় মুখ্যমন্ত্রী ধর্নায় বসেন। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা দেখলাম না কোনো ভালো কাজের জন্য উনি ধর্ণা দিলেন, রাস্তায় নেমে বলছেন ফাঁসি চাই, ফাঁসি চাই, রবিবারের মধ্যে ফাঁসি দিতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী, এই যে সাংবিধানিক পদে আপনি বসে আছেন, শপথ নিয়ে বসে আছেন, বাংলার মানুষ আপনাকে বসিয়েছে, তারপরেও আপনি অসংলগ্ন কথা বলছেন। আমার মনে হয় আপনারও পিজি হসপিটাল একবার যাওয়া দরকার, এবং ডক্টর, সেই যে ডক্টর এসপি দাস, সেই এসপি দাসের মেয়ে, যিনি যাকে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট হিসেবে আপনিই নিয়োগ করেছেন ক্যাবিনেট মিটিং করে, তার কাছে গিয়ে একবার দেখিয়ে আসুন আপনার মানসিক স্থিতি ঠিক আছে কিনা, একবার টেস্ট করে পশ্চিমবঙ্গের জনগণের সামনে আসুন। আজকে সেই দিকে যাচ্ছে বাংলা। বাংলার মানুষকে দিনের পর দিন আপনি যেভাবে খাদের দ্বারে ফেলে দিচ্ছেন। কালকে ছাত্ররা ডাক দিয়েছে যে নবান্ন চলো, এটা বিজেপির আন্দোলন নয়, আমরা পরিষ্কার করে মঞ্চ থেকে বলেছি। কিন্তু আমরা বলেছি এর সাথেও যে এই ধরনের যে কোনো আন্দোলন, যে কোনো সংগঠন করুক না কেন, নির্যাতিতার ফাঁসির দাবি মুখ্যমন্ত্রী তুলেছিলেন। সিপিএম নির্যাতিতার দোষীদের, যারা নির্যাতন করেছিল তাদের দোষীদের সপক্ষে তারা মিছিল করেছে। সিপিএম আমাদের আইডিওলজিক্যালি ভিন্ন দল, কিন্তু তবুও মনে করি আমরা এই ধরনের যত আন্দোলন হবে, কালকে 27 তারিখের ছাত্র আন্দোলনও, প্রত্যেকটি আন্দোলনে আমাদের সমর্থন আছে। ভারতীয় জনতা পার্টি সংগঠন হিসেবে যাবে না, কিন্তু আমাদের সমর্থন এই আন্দোলনের পিছনে আছে,
এবং যারা আন্দোলনকারী তাদের উপর যদি কোনো ধরনের বর্বরতা হয়, কোনো ধরনের পুলিশি অত্যাচার হয়, আমরা সেদিন অ্যাম্বুলেন্স নিয়ে অপেক্ষা করব তাদেরকে রক্ষা করার জন্য, কিন্তু সেটা প্রতিকার নয়। যদি কোনো ধরনের অত্যাচার হয় তাহলে মনে রাখবেন, বাংলার পুলিশকে, বাংলার মুখ্যমন্ত্রীকে আমি হুঁশিয়ারি দিচ্ছি, আমরা ডক্টর শ্যামাপ্রসাদের দল। ডক্টর শ্যামাপ্রসাদ একটা কথা বলে রেখে গেছেন, অন্যায় হলে প্রতিবাদ করো, প্রতিরোধ করো, প্রয়োজনে নাও প্রতিশোধ। এই মন্ত্র দিয়ে ট্রিটমেন্ট হবে পশ্চিমবঙ্গ সরকারের, সেটা আমরা পরিষ্কার বলে দিতে চাই। গণতান্ত্রিক আন্দোলন গণতান্ত্রিক পথে চলতে দিন, মানুষকে বাধা দেবেন না। পুলিশ দিয়ে, সৈন্য দিয়ে মানুষের আন্দোলনকে দমন করা যায় না। অনেক অত্যাচারী শাসক আমরা দেখেছি, তাদের বিরুদ্ধে মানুষ একত্রিত হয়ে সামনের দিকে এগিয়ে গেছে, মানুষ সেই অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। আর মানুষ যখন জাগে তখন দিদিমণি কোনো টর্নেডো, কোনো তুফান তার সামনে দাঁড়াতে পারে না। আপনার আন্দোলনে জন্ম, আমি জানি না আন্দোলনে কিভাবে আপনার জন্ম হয়েছে, কিন্তু আমি এইটুকু ভবিষ্যৎবাণী করতে পারি, আপনার আন্দোলনে জন্ম, ঠিক আছে, আপনাকে কংগ্রাচুলেশনস, কিন্তু আপনার রাজনৈতিক মৃত্যু দুর্নীতিতে হবে, এইটা আমি ভবিষ্যৎবাণী করতে পারি। আপনার দুর্নীতিতে রাজনৈতিক মৃত্যু হবে আপনার। আর শারীরিকভাবে আপনি সুস্থ থাকুন, বেঁচে থাকুন, আমরা সেটা চাই। কারণ আপনি না থাকলে পরে আপনাকে আমরা দেখাতে পারবো না যে মানুষ গণতন্ত্র কাকে বলে, গণতন্ত্রে কিভাবে ভোট দিতে পারে। মানুষের উপর অত্যাচার করে বেশি দিন টিকে থাকা যায় না, সেটাকে আপনার জীবদ্দশায় আমরা দেখাতে চাই। তাই মাননীয় মুখ্যমন্ত্রী, বাংলার মানুষ চাইছে আপনার অপসারণ হোক, আপনি চলে যান, আপনি আপনার পদ থেকে পদত্যাগ করুন, আপনার দলেরই কাউকে বসান, কোনো অসুবিধে নেই। বিজেপি চায় না সরকার টপল করতে। অনেকে 356 ধারার কথা বলে, আমাদের শ্রমিকদাও ভাষণে বলেছেন। আমরা জানি 21-এর নির্বাচনের পরে এমন অত্যাচার হয়েছিল, হয়তো 356 ধারা জারি করা যেত, কিন্তু ভারতীয় জনতা পার্টি ফেডারেল স্ট্রাকচারে বিশ্বাস করে, ভারতীয় জনতা পার্টি গণতন্ত্রে বিশ্বাস করে। মানুষ যাকে ভোট দেয় ভারতীয় জনতা পার্টি মাথা পেতেছে, তাকে মেনে নেয়। ভারতীয় জনতা পার্টি এই নীতিতে বিশ্বাস করে। ভারতীয় জনতা পার্টি সেই জন্য গোটা ভারতবর্ষের যতগুলো রাজ্যে ক্ষমতায় আছে, ভোট হয়, কোথাও ভারতীয় জনতা পার্টি জেতে, কোথাও ভারতীয় জনতা পার্টি হারে। মধ্যপ্রদেশে সব সিট আমরা জিতেছি লোকসভাতে, গুজরাটে, বানাসকাটা, একটি সিট বাদে সব জিতেছি, কিন্তু আমাদের বিরোধীদের একটিও অভিযোগ নেই যে আমাদের পার্টি অফিস ভাঙচুর হয়েছে। আমাদের বিরোধীরা একটিও অভিযোগ করতে পারেন না তাদের বাড়ির কোনো লোকের গায়ে হাত পড়েছে, তাদের বাড়ির কোনো মহিলার আঁচল ধরে টেনেছে কেউ। কারণ আমরা বিশ্বাস করি যে রাজনীতি সমাজের পার্ট হতে পারে, অংশ হতে পারে, রাজনীতিটাই গোটা সমাজ হতে পারে না। Politics is the part of the society, but it is not the heart of the society. It is a part of society only. সমাজ তার থেকে অনেক বড়, অনেক বিরাট, দেশ তার থেকে আরো বড়। সেজন্য ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করে কান্ট্রি ফার্স্ট, পার্টি সেকেন্ড এবং সেলফ লাস্ট। এটা ভারতীয় জনতা পার্টির ঘোষিত নীতি। এবং সেই জন্য আমরা ভারতবর্ষের 1980 সালে, প্রায় সেই সময় আমার জন্ম হয়েছিল, সেই সময় ভারতীয় জনতা পার্টির জনসংঘ থেকে জন্ম হয়। আর তখন আমাদের প্রথম নির্বাচনে 2টো সাংসদ, আমাদেরকে খেপানো হতো লোকসভার ভেতরে। কংগ্রেসের নেতারা বলতেন হাম দো হামারে দো। একবার অটলজি আডবাণীজি হেরে গেছিলেন, অন্য 2জন সাংসদ জিতেছিলেন, তারা লোকসভার ভেতরে, আর অটলজি আডবাণীজি বাইরে আন্দোলন করছেন। তখন আমাদের কংগ্রেসের নেতারা ইয়ার্কি করে বলতেন হাম দো হামারে দো। তারা নিজের চোখে, তাদের বংশধরেরা নিজের চোখে দেখেছেন হাম দো আমারে দো পর্যন্ত ভারতীয় জনতা পার্টি কিভাবে 302 পর্যন্ত পৌঁছতে পারে, এটা একমাত্র ভারতীয় জনতা পার্টি পারে। এবং সেই জন্য আমরা পার্টি উইথ ডিফারেন্স, আমরা অন্য রাজনৈতিক দল, অন্যান্য রাজনৈতিক দলের সাথে আমাদের মিল নেই। তাই ভারতীয় জনতা পার্টি গণতান্ত্রিক পরিকাঠামো, গণতান্ত্রিক শিষ্টাচার, গণতান্ত্রিক আদর্শ, মূল্যবোধ, এই প্রত্যেকটিকে সম্মান করে। তাই আপনার ভাইপো মাঝে মাঝে টুইট করে, আমাদের প্রধানমন্ত্রী হঠাৎ দেখে একদিন টুইট করেছে, আমাদের প্রধানমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীর সামনে নতজানু হয়ে নমস্কার জানাচ্ছেন, সেটাকে ক্রেডিট বলে ভাবছেন। অর্ধশিক্ষিত ভাইপো, অর্ধশিক্ষিত এই জন্য বলছি, MBA না BBA ডিগ্রিটা ওটা জালি প্রমাণিত হয়েছে পরবর্তী সময়ে।
সেই জন্য অর্ধশিক্ষিত বলছি, দুঃখ পাবেন না। এটা মুখ্যমন্ত্রীর সম্মান না যে আমাদের প্রধানমন্ত্রী তাকে নিচু হয়ে হাত জোর করে প্রণাম করছে। এটা ভারতীয় জনতা পার্টির এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বড় হৃদয় যে মহিলাদের কিভাবে সম্মান করতে হয় আমাদের প্রধানমন্ত্রী সেটা জানে। সেজন্য আমাদের প্রধানমন্ত্রী আমাদের জন্য গর্ব, এবং তাকে সামনে নিয়ে আমরা এগিয়েছি। তিনবার ভারতবর্ষের মানুষ আমাদেরকে আশীর্বাদ করেছে। তিনবার সরকার গড়ার মতো রেয়ার অকেশন আমরা পেয়েছি। আর আপনি কি করেছেন? আপনিও রেয়ার অকেশন, রেকর্ড, গিনেস বুকে তো আপনার নাম যাওয়া উচিত। এত রেকর্ড ভারতবর্ষের অন্য কোনো মুখ্যমন্ত্রী করতে পেরেছেন বলে তো আমার মনে হয় না। আপনি 3000 কেজির না 300 কেজির বাচ্চা করেছেন, নারায়ণ মাতা না কি করেছেন, বিষ্ণু মাতা করেছেন, আরো অনেক কিছু রেকর্ড করেছেন। কিন্তু সব থেকে বড় রেকর্ড করেছে যে বাঙালি তার শিক্ষা নিয়ে গর্ব করত। ছোটবেলা থেকে স্বপ্ন দেখতাম মাস্টারমশাই হব। আমরা মফস্বল শহরে বড় হয়েছি, সাইকেল চালাতে চালাতে রাস্তা দিয়ে যেতাম, মাস্টারমশাইদেরকে দেখলে, দিদিমণিদেরকে দেখলে সাইকেল থেকে টুক করে নেমে যেতাম, আর মাস্টারমশাই হাসি মুখে তাকিয়ে বলতো, যা বাবা যা, নামতে হবে না। সেই থেকে মনে স্বপ্ন ছিল মাস্টারমশাই হব। হাজার হাজার যুবক, লক্ষ লক্ষ যুবক, তারা সেই স্বপ্ন দেখে এখনো। সেই শিক্ষাকে আপনি পণ্য করে দিয়েছেন, সেই শিক্ষাকে আপনি বিক্রির পাত্র করে দিয়েছেন। আপনার প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলের ভিতরে পড়ছে, জানি না আগামী দিনে আর শিক্ষা দপ্তরের কারা কারা জেলে যাবে, সেই জায়গায় পৌঁছে দিয়েছেন। আজকে লক্ষ লক্ষ বেকার যুবক, তারা এসএসসি দিতে পারেনি, 8 বছরের বেশি হয়ে গেল, টেট বন্ধ, চাকরি নেই। তারা প্রতিবাদ করছে, নবান্নের দিকে এগিয়ে যাচ্ছে। আপনি ভয় পাচ্ছেন, আপনার সরকার কাঁপছে, ধরো ধরো করে কম্পমান। আপনার হাওড়ার সিপি একটি ছাত্র নেতাকে 50 বার ফোন করেছে, বলুন আপনারা কোন রাস্তা দিয়ে যাবেন, কোন দিক দিয়ে যাবেন। আবার কলকাতা পুলিশ থেকে হঠাৎ ছাত্রদের বন্ধু হয়ে ঘোষণা করেছে সেই দিন নাকি নেট পরীক্ষা আছে, সেই নেট পরীক্ষায় ছাত্রদের যেন অসুবিধা না হয়, পাশে আছি। পশ্চিমবঙ্গ পুলিশ পাশে আছি বলে টুইট করেছে, সোশ্যাল মিডিয়ায় দিয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশ তথা কলকাতা পুলিশকে বলতে চায়, যদি নির্যাতিতার উপরে যখন অত্যাচার হচ্ছিল সেই সময় যদি পাশে থাকতেন, আজকে পাশে আছি আপনাকে লিখতে হতো না, পাশে আছি আপনাকে সোশ্যাল মিডিয়ায় প্রচার করতে হতো না। 14 তারিখ যখন হামলা হচ্ছে আরজি করে, তখন যদি পাশে থাকতেন, ভাবুন। আমাদের সিপি বলছে 7000 মানুষ জড়ো হয়ে গেছিল, তারা ভিতরে ঢুকে গেছে, নিষ্পাপ মুখে বলছে কোর্টের সামনে। আমাদের সিপি বিনীত গোয়েলকে তো আমি অনুরোধ করবো এই মঞ্চ থেকে, এত ভালো অ্যাক্টিং করতে পারে, রাজ চক্রবর্তী পরের সিনেমাতে অবশ্যই সিপিকে নেবেন, সিপিকে রাখবেন ওই আপনার সিনেমায়। আপনি তো কিসব ওয়েব সিরিজ বানান তৃণমূলের সাংসদ বিধায়কদেরকে নিয়ে, হ্যালো স্যার বিধায়ক, হ্যালো স্যার সাংসদ, টুকে মারেন। হলিউডের একটা ওয়েব সিরিজের ভিলেনের চেহারা টুকে দেন, সিপিকেও এরকম একটা রোল দিন, যে রোল নিয়ে সিপি আগামী দিনে অভিনয় করবে, এত ভালো অভিনয় করতে পারে। বিজেপি যদি কোথাও 200 জন 300 জন নিয়ে প্রতিবাদ করে, সেই খবর পর্যন্ত আমাদের পুলিশের কাছে থাকে। ভারতবর্ষের সর্বোচ্চ আদালত পশ্চিমবঙ্গ পুলিশের সামনে আঙুল তুলে প্রশ্ন করছে যে 7000 লোক জড়ো হয়ে গেছে, আপনারা জানতে পারেননি? এতটা অপদার্থ। এর মানে কি? কোর্ট বলছে পশ্চিমবঙ্গ পুলিশ অপদার্থ। আর পশ্চিমবঙ্গ পুলিশ যদি অপদার্থ হয়, মুখ্যমন্ত্রীর দায়টা কার? পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রীর নাম কি? পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রীর নাম এখনো জল জল করছে মমতা বন্দ্যোপাধ্যায়। মাননীয় মুখ্যমন্ত্রী কোর্ট বকলমে বলছে আপনিও একজন অপদার্থ মন্ত্রী, অপদার্থ মুখ্যমন্ত্রী। এটা আমরা নয়, সুপ্রিম কোর্ট বলছে। এবং এতগুলো অপদার্থ তকমা, আপনার স্বাস্থ্য অপদার্থতার পরিচয় দিয়েছেন, আপনার হোম মিনিস্ট্রি অপদার্থতার পরিচয় দিয়েছেন, তারপরেও পদ ছাড়তে চাইছেন না। আমাদের শ্রমিকদা বললেন, সম্ভবত শ্রমিকদাই বলে গেলেন তো, দেহত্যাগ না করলে পদত্যাগ করেন না। ভালো করে মনে করে দেখুন, সিপিএম নেতাদের সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাটা বলতেন, কি মনে আছে তো? সিপিএম এ সব পলিট ব্যুরোতে অনেক
নামও পলিপ বুড়ো, ভর্তিও হচ্ছে বুড়ো দিয়ে। অনেক লোক থাকতেন তারা বয়স্ক মানুষ। আর মমতা বন্দ্যোপাধ্যায় তখন বিরোধী দলনেত্রী, তিনি বলতেন চিৎকার করে, এরা পদত্যাগ, দেহত্যাগ না করলে পদত্যাগ করে না। দিদি, হিস্ট্রি রিপিটস ইটসেলফ, ইতিহাসের চাকা ঘুরছে, সময় ঘুরছে, মানুষ বলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেহত্যাগ না করলে পদত্যাগ করবেন না, ঘুরে আপনার কাছেই গেছে বুমেরাং হয়ে। যত মিথ্যে কথা বলবেন, যত অসত্যের বেশাতি করবেন, তত বারবার বুমেরাং হয়ে সময় আপনার কাছে সমস্ত কিছু ঘুরিয়ে দেবে। আমাদের উপাধি এখানে এসে উপস্থিত হয়েছেন, সেই সময় কামদুনির সময় দিদি সম্ভবত মহিলা মোর্চার সভানেত্রী ছিলেন। দিদির নেতৃত্বে সেই সময় কি আন্দোলন হয়েছিল, দিদিকে ঘিরে ধরা হয়েছিল, বলা হয়েছিল এরপরে গ্রামের লোক এসে আপনাকে, মানে তৃণমূলের হারমাদ্রা, গ্রামের লোক মানে তৃণমূলের হারমাদ্রা, এসে আপনাকে যা ইচ্ছা করে দিতে পারে কামদুনি নিয়ে আন্দোলন করার সময়। ভাবুন, ইনডাইরেক্টলি থ্রেট দেওয়া হচ্ছে যে আপনিও রেপ হয়ে যেতে পারেন। কোনো পরিবর্তন হয়েছে? ভালো করে মন করে দেখুন, ম্যাচ কুপার করছে না কেমন যেন, ওয়েভলেন্থ ম্যাচ করছে। 14 তারিখে যখন একটা মব ভিতরে ঢুকে গেল হই হই করতে করতে, 7,000 না 5,000 আমরা জানি না, তখন বেশ কিছু বারমুডা গেঞ্জি পরা ছেলে যারা পার্শ্ববর্তী ওয়ার্ড কমিশনের কাউন্সিলরের নেতৃত্বে বা তার উস্কানিতে ভিতরে ঢুকে সিসিটিভি ভাঙছেন, আইসিইউ ভাঙছেন। আর মহিলা নার্সদের তখনও একই ধমকি চমকানো চলছে, আপনাদেরকেও আর্জিকর করে দেব, আপনাদেরকেও সন্দেশখালি করে দেব। বাহ, মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি একজন মহিলা হয়েও আপনার দলের যারা গুন্ডা, তারা হারমাত, তারা গণতান্ত্রিক পদ্ধতিতে রেপ করার হুমকি দিচ্ছে। এটাকে আগামী দিনে হয়তো ডেমোক্রেটিক রেপ বলা হবে। আপনি হয়তো বলবেন যে এটা গণতান্ত্রিক রেপ, ছোট্ট ঘটনা, বাচ্চা ছেলেরা দুষ্টুমি করেছে। অথবা বলবেন ঠিক যেমন হাসখালির মতো কোন অ্যাফেয়ার ছিল, হয়তো মেয়েটি প্রেগনেন্ট ছিল। 14 বছরের বাচ্চা মেয়ে সম্পর্কে আমাদের স্বনামধন্য মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি এতটাই জ্ঞানী, যিনি হাঁটতে হাঁটতে নাকি বাজেট তৈরি করে দেন, সেই মুখ্যমন্ত্রীর বক্তব্য। উনি যখন হাঁটেন ওনার মাথাটাও তখন হাঁটে। আমরা জানি না আমরা হাঁটার সময় মাথাটা অন্য জায়গায় রেখে আসি কিনা, আপনারা হয়তো রাখেন কিনা বলবেন। আমরাও হাঁটলে মাথাটাও আমাদের সাথে হাঁটে। মাননীয় মুখ্যমন্ত্রী আর কতদিন পদ আঁকড়ে বসে থাকবেন? আপনাকে পরিষ্কার বলে দিতে চাই, আপনি যদি ভাবেন চুপ করে গর্তে ঢুকে থাকবো, কিচ্ছু করব না, কোনো কেউ আটকাতে পারবে না আমার আদরের প্রিয় ডক্টর সন্দীপ ঘোষকে। আচ্ছা, সন্দীপ ঘোষ কোথায় এখন? কোথায় আপনারা জানেন? তাকে ওএসডি করা হয়েছিল, তারপরে কম্পালসারি ওয়েটিং না তো লিভে পাঠানো হয়েছে, তাকে লিভে পাঠানো হয়েছে। তাকে কেন লিভে পাঠানো হলো? এক্সট্রা অর্ডিনারি লিভ যেটাকে বলে। কাগজটা আমি আনতে ভুলে গেছি, থাকলে আপনাদেরকে দেখাতে পারতাম। এক্সট্রা অর্ডিনারি লিভ কাকে দেওয়া হয়? পশ্চিমবঙ্গ সরকারের সার্ভিস রুলের 32-এর 1 নম্বর ধারা অনুসারে বলছে, যে সমস্ত কর্মচারী তার সমস্ত ছুটি শেষ করে ফেলেছে তার এক্সট্রা অর্ডিনারি লিভ হতে পারে। ধরুন আমি সিএল নিয়ে নিয়েছি, এইএল নিয়ে নিয়েছি, সব ছুটি শেষ, তাকে সেই এক্সট্রা অর্ডিনারি লিভে পাঠানো যেতে পারে। হঠাৎ ডাক্তার সন্দীপ ঘোষকে এক্সট্রা অর্ডিনারি লিভে পাঠানো হলো কেন? কারণ এই যে পুরনো নীতি, নিজের যে আদরের ছেলে, যাদের মাথায় উনি হাত দিয়ে রাখেন, ভাবেন যাদেরকে দিয়ে রাজ্যের মানুষের মুখ বন্ধ করে দেবেন, তাদেরকে পিছনে লুকিয়ে দাও, বিপদ এলে আবার বিপদ পার হয়ে গেলে সামনে বসিয়ে দাও। এবার সেটা চলবে না মাননীয় মুখ্যমন্ত্রী। বাংলার মানুষ জেগে উঠেছে। আপনি যদি ভাবেন যে গর্তে ঢুকে থাকবেন, পুজো আসবে, বাঙালি ভুলে যাবে, বাংলার মানুষ ভুলে যাবে, বিজেপি ভুলে যাবে, বিজেপি ভুলবে না। বিজেপির আন্দোলন চলছে, আগামী দিনেও চলবে। বাংলার মানুষ ভুলবে না, বাংলার মানুষের বিচার না পাওয়া পর্যন্ত লড়াই করবে। বাংলার মানুষ তৈরি হয়ে গেছে এর বিচার চাওয়ার জন্য, এই অন্যায়ের প্রতিবাদ করার জন্য। মানুষ ফুঁসছে ক্ষোভে। 14 তারিখ আমি ট্রেন ধরার জন্য একদিনের জন্য আমি আমার বাড়িতে গেছিলাম। আমি রাস্তা দিয়ে হাঁটছি, হাজার হাজার মানুষ সেদিন রাত্রিবেলা নেমেছেন রিক্লেম দ্য নাইট বাই ওমেন। মহিলারা, যে মহিলারা হয়তো অনেক সময় ভোট দিতে নামেন না,
তারা মাল্টি স্টোরেড বিল্ডিং থেকে হাতে মোমবাতি নিয়ে নামছেন, প্রতিবাদ করেছেন। সবাই বুঝেছেন যে অনেক হয়েছে, এনাফ ইজ এনাফ। মমতা বন্দ্যোপাধ্যায়, এবার তোমার সময় এসেছে গদি ছাড়ার, এবং সেই গদি ছাড়তে হবে, এবং ভারতীয় জনতা পার্টি তোমাকে বাধ্য করবে সেই গদি ছাড়ার জন্য, যদি আপনি গণতন্ত্রকে রক্ষা করতে না পারেন। তাই আমি আমার বক্তব্যকে আর দীর্ঘায়িত করব না। আমি আগামীর যে প্রোগ্রাম, যে আন্দোলন, সেই আন্দোলন এই মঞ্চ থেকে ঘোষণা করছি। মুখ্যমন্ত্রী হয়তো ভেবেছিলেন যে আজকের পর ভারতীয় জনতা পার্টি চুপ করে বসে যাবে। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি ভুল বুঝছেন। ভারতীয় জনতা পার্টি আপনার রাতের ঘুম যেভাবে কেড়ে নিয়েছে, আরো অনেক দিন আপনি রাত্রে ঘুমোতে পারবেন না। সেই দিন আসছে, তৈরি হন, মানুষ তৈরি হচ্ছে। আমরা 28 তারিখ থেকে, আগামীকাল যেহেতু 26 তারিখ আছে এবং জন্মাষ্টমী, 27 তারিখে ছাত্রদের তরফ থেকে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। আমরা এই দুদিন আপাতত আমরা কোনো আন্দোলন রাখছি না। 28 তারিখ থেকে আমরা আবার আমাদের ধর্ণা শুরু করব, এবং সেটা ধর্মতলাতে আমরা আমাদের এই ধর্ণা শুরু করব, এবং এই ধর্ণা আগামী দিনেও জারি থাকবে। আমরা পুলিশের কাছে আবেদন করেছি এই ধর্ণা চালিয়ে যাওয়ার জন্য। কি আপনারা ধর্ণায় এইভাবে আসবেন তো? আসবেন তো? চালিয়ে যাব তো ধর্ণা? যতদিন না বিচার পাচ্ছি এইভাবে লড়াই করবেন তো? তাহলে ধর্ণা চলছে, চলবে, মুখ্যমন্ত্রীর পদত্যাগ পর্যন্ত এই ধর্ণা আমরা চালিয়ে যাব, আমাদের লড়াই আমরা চালিয়ে যাব। পুলিশ যদি পারমিশন না দেয় তাহলে কোর্টে যাব, কোনো অসুবিধা নেই, কোর্টের পথ খোলা আছে। আমাদের রাজ্যে অদ্ভুত একটা জিনিস আছে, তার নাম হচ্ছে মহিলা কমিশন। নাম তো শুনেছেন মনে হয়। তারা গোটা বছর জুড়ে ঘুমোয়, কখন জেগে ওঠে? কোনো কাণ্ডে যদি বাই চান্স কেন্দ্রের মহিলা কমিশনের প্রতিনিধিরা যদি রাজ্যে চলে আসে, তরাক করে লাফিয়ে ওঠে। আমরা ছোটবেলায় গল্প শুনেছিলাম যে এক রাজকুমার ঘুরতে ঘুরতে এক জায়গায় চলে গেছে অচিনপুরে, সেখানে দেখছে খাটের উপরে এক রাজকুমারী শুয়ে আছে। রাজকুমারীকে ডাকছে, ঘুম ভাঙছে না। হঠাৎ দেখলো মাথার কাছে সোনার কাঠি, পায়ের কাছে রূপোর কাঠি, কখনো হয়তো উল্টোটা লেখা থাকতো। রূপোর কাঠি সোনার কাঠির জায়গায় নিয়ে গেলে, সোনার কাঠি রূপোর কাঠির জায়গায় নিয়ে গেলে রাজকুমারীর ঘুম ভেঙে যেত। কি শুনেছেন তো, পড়েছেন তো? আমাদের মহিলা কমিশনও তাই। কাঠিটা কি? কেন্দ্র থেকে মহিলা কমিশন আসতে হবে, তারাই দেখবেন তারাক করে জেগে উঠবে, তার আগে আর ঘুম ভাঙবে না কোনো সময় মহিলা কমিশনের। তাই আমাদের ওই 28 তারিখে যেদিন আমরা ধর্ণা শুরু করব ঠিক করেছি, 28 তারিখে আমাদের মহিলা মোর্চার নেতৃত্বে আমাদের সকল মহিলারা হাজার হাজার সংখ্যায় গিয়ে এই ঘুমন্ত মহিলা কমিশনের দপ্তরে তালা লাগানো অভিযান করবে। মহিলা কমিশনের তালা লাগাও অভিযান 28 তারিখে তালা লাগিয়ে বন্ধই করে দাও। ওটা দিদির মহিলা কমিশন, কোনো কাজে লাগে না, অন্য কোনো মহিলাদের কাজে লাগে না। দিদির বাড়ির চাকর বাকরে পরিণত হয়েছে তারা। তাই আমার মহিলা মোর্চার যারা নেতৃত্ব আছেন বা অন্যান্য মহিলা নেতৃত্ব আছেন বিভিন্ন মোর্চাতে বা মাদারে, তারা সকলে মিলে 28 তারিখ কলকাতায় আসবেন। কলকাতাতে আমরা মহিলা মোর্চা, এই মহিলা কমিশনের যে অফিস আছে মহিলা মোর্চার নেতৃত্বে, সেই মহিলা কমিশনের অফিসে আমরা তালা লাগাবো। এটা মাথায় রাখবেন। টাইম সময় দুটো। নেতৃত্ব দেবে আমাদের মহিলা মোর্চার নেতৃত্ব, অন্য অন্য মহিলা নেতৃত্ব যারা সামনের সারিতে বসে আছেন। অনেককেই দেখতে পাচ্ছেন, দেবশ্রীদি, লকেটদি, আমাদের ফাল্গুনিদি থেকে শুরু করে তার পুরো টিম, এবং অন্যান্য এদিকে রূপাদিরা আছেন। প্রত্যেকেই সেখানে অংশগ্রহণ করবেন, অগ্নিমিত্রা দি সহ অন্যান্যরা সবাই সেখানে থাকবেন, সমস্ত মহিলারা আসবেন। এবং আমি আমার মহিলা মোর্চার এবং মহিলা নেত্রী এখানে যারা আছেন তাদেরকে বলবো, একা আসবেন না। হয় সঙ্গে নিজের বান্ধবী, নিজের শাশুড়ি, নিজের মা, নিজের মেয়ে, কোনো না কোনো সঙ্গে একজন মহিলাকে কমপক্ষে সঙ্গে নিয়ে আসবেন। কারণ এই লড়াইটা শুধু মহিলা মোর্চার নয়, এই লড়াই সমস্ত মহিলাদের। মাননীয় মুখ্যমন্ত্রী সম্পর্কে আমাদের শ্রমিকদা বলে গেছেন, দেহত্যাগ না করলে পদত্যাগ করবেন না। মাননীয় মুখ্যমন্ত্রীকে সেই পদত্যাগে বাধ্য করার জন্য 29 আগস্ট প্রত্যেক জেলায় জেলায় ডিএম অফিস ঘেরাও ভারতীয় জনতা পার্টি করবে। 29 তারিখে
মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে, স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে ডিএম অফিস ঘেরাও হবে, প্রত্যেক জেলায় হবে, একসাথে হবে। 29 তারিখে আমরা ডিএম অফিস ঘেরাও করব। দুপুর 12টা থেকে এই কর্মসূচি আমরা নেব। আমাদের ধর্ণা যথারীতি চলবে। তখন আপনারা কলকাতায় এইভাবে যেভাবে আসছেন সেভাবে আসবেন। এরপরে 2রা আগস্ট, 2nd আগস্ট, অক্টোবর, সেপ্টেম্বর, অক্টোবর কোথায়, আগস্টের পর সেপ্টেম্বর, 2রা সেপ্টেম্বর, 2nd সেপ্টেম্বর রাজ্যের যতগুলি ব্লক আছে প্রত্যেকটি ব্লকে আমাদের ভারতীয় জনতা পার্টির যারা কর্মী আছে তারা একদিনের সকাল 11টা থেকে সন্ধ্যে পর্যন্ত একদিন ঠিক এরকম অবস্থান কর্মসূচি করবে। প্রত্যেকটা ব্লকের সামনে অবস্থান কর্মসূচি করবে। কত তারিখ হলো? 2nd সেপ্টেম্বর। 2nd সেপ্টেম্বর ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটি ব্লকে একদিনের অবস্থান বিক্ষোভ, পুরো একদিন ব্যাপী অবস্থান বিক্ষোভ করবে। মুখ্যমন্ত্রী বাড়িতে টিভি দেখছেন আর বলছেন শেষ হবে কি না, এখনো আর একটা বাকি আছে দিদি, আর একটু প্রেসার বাড়বে। তারপরে আমরা 4ঠা সেপ্টেম্বর, 4ঠা সেপ্টেম্বর 11টা থেকে 12টা, সেই দিন গোটা পশ্চিমবঙ্গ স্তব্ধ হয়ে যাবে। প্রত্যেকটি মণ্ডলে ভারতীয় জনতা পার্টি এই 1 ঘন্টার জন্য 11টা থেকে 12টা পর্যন্ত রাস্তা অবরোধ করবে। একটিও যানবাহন চলতে দেবে না, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে অবরোধ হবে। পুরো যাকে বলে চাক্কা বন্ধ। 1 ঘন্টার জন্য পশ্চিমবঙ্গ সেদিন স্তব্ধ থাকবে। এবং আমরা সাধারণ নাগরিকের কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনাদের যদি জরুরি কাজ থাকে আগে পিছিয়ে করে নেওয়ার চেষ্টা করুন, নাহলে আপনাদের আবশ্যিক পরিষেবার ক্ষেত্রে আমাদের কর্মীরা 1 ঘন্টা আপনাদেরকে সহযোগিতা করবে, কিন্তু 1 ঘন্টা নিজেরাও আপনারাও প্রতিবাদ জানান। আপনারা আপনাদের সকলের কাছে অনুরোধ, ভারতীয় জনতা পার্টির এই কর্মসূচিতে আপনাদের সহযোগিতা একান্ত প্রয়োজন। কারণ এই লড়াইটা ভারতীয় জনতা পার্টি শুধু বিরোধী দল হিসেবে করছে না, প্রত্যেকটি মানুষ তার বাড়ির পরিবারের মহিলাদের কথা ভেবে করছে। প্রত্যেকটা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা তার স্ত্রী, তার মা, তার শাশুড়ি, তার মেয়ে, তাদের কথা ভেবে করছে, তাদের পরিবারের সদস্যদের কথা ভেবে করছে। তাই আমি আগামীর কর্মসূচি ঘোষণা করলাম। পশ্চিমবঙ্গ পুলিশ পাশে আছি বলছে কি, 27 তারিখে যেহেতু নবান্ন অভিযান ছাত্ররা করবে, পরীক্ষা আছে বলছে, নিট পরীক্ষা আছে, সকালবেলা 2টো সাবজেক্টের পরীক্ষা আছে, সেকেন্ড হাফে 6টা সাবজেক্টের পরীক্ষা আছে, সাঁওতালি, উড়িয়া, এরকম বিভিন্ন ভাষার পরীক্ষা আছে। তো ছাত্রছাত্রীদের যদি অসুবিধে না হয় সেই জন্য আমাদের যুব মোর্চার তরফ থেকে আমরা একটি হেল্পলাইন নম্বর জারি করছি। চলো, ইউজিসি নেটের হেল্পলাইন জানবা নাম্বার, আমাদের যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খাল সহ অন্যরা এই হেল্পলাইন নাম্বারে আমাদের যে সমস্ত ছাত্ররা পরীক্ষা দিতে আসবে তারা যদি যোগাযোগ করেন, এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দেওয়ার জন্য ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার কার্যকর্তারা বাইক নিয়ে তারা সেদিন থাকবেন এবং নিঃশুল্কভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন যতটা আমাদের পক্ষে সম্ভব। নাম্বারটা সবাই দেখে নেবেন। নাম্বারটা আমি পড়ছি, 8929759578। আবার বলছি, 8929759578। এই হেল্প নাম্বারে ছাত্ররা যদি, হেল্পলাইন নাম্বারে ছাত্ররা যদি আমাদের সাথে যোগাযোগ করে, আমাদের যুব মোর্চার ছেলেরা বাইকে করে ছাত্রদেরকে তাদের পরীক্ষা হলে পৌঁছে দেওয়ার চেষ্টা করবে, যানজট থেকে যতটা রক্ষা করে তাদেরকে পৌঁছে দিতে পারে। আর তার আগে 26 তারিখ আমাদের কাছে, আপনাদের কাছে আমি আমার ভাষণে আবেদন জানিয়েছি। 26 তারিখ সন্ধেবেলা 6টা-7টা নাগাদ, 6টা থেকে 7টার মধ্যে আমাদের যে নির্যাতিতা, যে আরজিকরের বোন, এই বোনের স্মৃতিতে সবাই একটি করে প্রদীপ বা মোমবাতি নিজের বাড়িতে জ্বালান, নিজের বাড়ির বাইরে জ্বালান, কিন্তু জ্বালান, প্রতিবাদ করুন, ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় দিন এবং আমাদের এই নির্যাতিতার জন্য ন্যায়, এই নির্যাতিতা যেন বিচার পায় তার জন্য সবাই একটা প্রতিবাদ জানান। এই আবেদন আপনাদের কাছে রেখে আমি শুধু এটুকু ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি হিসেবে আপনাদেরকে আশ্বস্ত করছি,
পুরো বাংলার মা বোন মেয়েদেরকে আশ্বস্ত করছি যে এই আন্দোলন ভারতীয় জনতা পার্টি যতটুকু আমি ঘোষণা করলাম ওই তারিখ অবধি যদি আমরা এর ন্যায় বিচার না পাই, আমরা যদি মুখ্যমন্ত্রীর কাছ থেকে তার সঠিক পদক্ষেপ না পাই, প্রয়োজনে ভারতীয় জনতা পার্টি আন্দোলনকে আরো সামনের দিকে টেনে নিয়ে যাবে, আরো বৃহত্তর আন্দোলনের দিকে যাবে, আরো ভয়ঙ্করতম আন্দোলন করবে। কিন্তু বাংলার মানুষকেও আপনারা আবেদন জানাবো, আপনারাও থামবেন না। আপনারা অরাজনৈতিক ব্যানারে যেভাবে আন্দোলন চালাচ্ছেন সেইভাবে আন্দোলন চালান। ভারতীয় জনতা পার্টি লিগালি মেডিকেল হেল্প যদি দিতে হয় 27 তারিখে আমরা মেডিকেল হেল্প দেব প্রয়োজনে। আপনারা আন্দোলন করুন, ভারতীয় জনতা পার্টি আপনাদের সাথে আছে। এই 2-4টি কথা বলে আপনাদের সকলকে আরেকবার, বিশেষ করে যারা অ্যাপলিটিক্যাল ব্যানারে অরাজনৈতিকভাবে যারা আন্দোলন করছেন সেই সমস্ত মাতৃশক্তি সকলকে আমি আমার তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি যে আপনারা সঠিক মন্ত্র বুঝেছেন। চেয়ে কিছু হয় না। মনে রাখবেন, বাঙালি নেতাজি সুভাষচন্দ্র বসুকে তার আদর্শ মনে করে, যিনি মনে করতেন যে একটা গালে থাপ্পড় মারলে আর একটা গাল পেতে দিয়ে যখন তৃতীয় গাল খুঁজে পাওয়া যায় না তখন যে থাপ্পড় মারছে তার গালে সপাটে আর একটা থাপ্পড় মারতে হয়। বাঙালি সেই নীতিতে বিশ্বাস করে, বাঙালি সেই নেতাজির উত্তরসূরি, বাঙালি সেই নেতাজিতে বিশ্বাস করে। তাই আমাদের এই অধিকার, আমাদের এই বিচার মুখ্যমন্ত্রী এমনি দেবেন না। কারণ আপনি আমি তার ভাইপো নই, তার ভাসুরপোও নই, ভাইপোও নই। তাই আপনাদের অধিকারকে, আমাদের বিচারকে ছিনিয়ে নিতে হবে মুখ্যমন্ত্রীর থাবা থেকে। এই ন্যায় বিচারকে আমরা ছিনিয়ে নেব, আপনাদের পাশে দরকার। এই আবেদন রেখে সবাইকে আবার নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়। আমাদের কার্যক্রম চলছে, আরো চলবে, আরো আলোচনা রয়েছে। আলোচনার মধ্যে মধ্যেই গান রয়েছে, কবিতা রয়েছে এবং পথনাটকও রয়েছে। এখন সঙ্গীত পরিবেশন করছেন চন্দন দাস এবং শর্মিষ্ঠা রায়। এটা খুব পরিচিত গান, বাংলার লোকগীতি। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ ছাড়া নাই কাল ছাড়া নাই পাই যে দর্শন। এই গানটা এই বাংলার মাটিতে জন্ম ছিল। তারপর এই গানটা ভেসে বেরিয়েছে সীমানা পেরিয়ে। শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, বাংলাদেশেই এই বাংলার মাটি থেকে এই গানটা আন্দোলনের অন্য একটা ভাষা হয়ে উঠেছে। সবাই শুনেছেন এই দেশটা তোমার বাপের নাকি, এই দেশটা তোমার বাপের নাকি যে গান। আবার বলছি, সেই গান আমাদের এই বাংলার মাটির গান। শুধু ওখানে শব্দ পরিবর্তন বা গানের কথা পরিবর্তন হয়েছিল।